আমি যদি সরাসরি শুধু আমার বাবার কথাই বলি, সেটা হচ্ছে যে ৪৭-এর সময় থেকেই তিনি লেখালেখির সাথে যুক্ত। তখন কিন্তু তার বয়স বেশ কম। উনি জাস্ট মাত্র পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না তখনও তিনি পড়ছেন। উনি ৪৯-এর দিকে ৪৮-৪৯-এর দিকে চাকরিতে যোগ দেন। প্রথমে জগন্নাথ কলেজে, যেটা এখন পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং ওনার প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে ওনার বাবা আসলে মানে আমার দাদা চেয়েছিলেন যে আমার বাবা সরকারি কর্মচারী হোক বা সরকারি কাজে যুক্ত হোক, কাজে তাকে ভারতে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছিলেন। কিন্তু যেটা হচ্ছে যে ছোটোবেলা থেকেই যেহেতু আমার বাবা পড়াশোনার ব্যাপারে তার একটা আগ্রহ ছিল, বিশেষ করে পাঠ্যপুস্তকের বাইরে, বিশ্ববিদ্যালয় থেকে তিনি যখন ঢাকায় আসলেন সেখানে তার একটা পরিবর্তন হলো। আলিগড় বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে যেহেতু তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার একটা আগ্রহ আরও জন্মে গেল এবং অনেক নাটক এবং বিশ্ব সাহিত্যের অনেক কিছু তিনি পড়া শুরু করলেন। সেটা একটা ধারাবাহিকতা আছে, ছোটোবেলা থেকেই সেই সুযোগটা দাদা করে দিয়েছিলেন। কিন্তু ওইখানে পাঠ্যপুস্তকের বাইরে তিনি এগুলো পড়া শুরু করলেন এবং সেটা থেকে তার কিছুটা বাম রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হলো, পাশাপাশি ইংরেজি সাহিত্য চর্চার ব্যাপারে আগ্রহটা তৈরি হলো। কাজেই ওখানে কিছুটা আভিজাত্যপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়, সেখানে শেরওয়ানি পরা এবং একটু অন্য ধরনের একটু মানে এলিট এক ধরনের আচরণ থাকে সেখানকার ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে। কিন্তু ওখানে যাওয়ার পরে পড়াশোনার ওই পরিমণ্ডলে আস্তে আস্তে সেটা পরিবর্তন হলো। উনি যখন দেশে ফিরে আসলেন, উনি সব ওই শেরওয়ানি এগুলো ছেড়ে পাজামা পাঞ্জাবি, যেটা তিনি সবসময় পরতেন, সেটাতে চলে গেলেন। এবং আস্তে আস্তে ইংরেজি সাহিত্য থেকে, বিশেষ করে যখন আমরা দেখি যে ভাষা আন্দোলনের সাথে তিনি যুক্ত হচ্ছেন ৪৭-এর পর থেকে, তখন থেকে বাংলা ভাষার ব্যাপারে এক ধরনের একটা ব্রত তার মধ্যে চলে আসলো, যে বাংলা ভাষাটাকে কি করে আরও সুন্দর করা যায়, আরও সুপ্রতিষ্ঠা করা যায়। শুধুমাত্র বাংলার ভাষা আন্দোলনের সাথে যুক্ত থাকার ব্যাপার না, তিনি যেহেতু সাহিত্য চর্চার সাথে ছিলেন, এবং এই যে উনি ৪৯-এ তাকে কারাগার বরণ করতে হলো, ৫২-তে করতে হলো, সেই সময়গুলোতেই কিন্তু তিনি বাংলা সাহিত্যে আবার পড়াশোনা শুরু করলেন। কারাগার থেকেই কিন্তু তিনি বাংলা সাহিত্যের উপরে পরীক্ষা দিয়েছেন এবং দিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন। অন্যদের কাছে আমরা শুনেছি যে তিনি পরীক্ষা দিতে এসেছেন কারাগার থেকে, তার হাত বাঁধা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তার পরীক্ষা দিতে নিয়ে আসা হয়, তারপরে তিনি হাত কড়া খুলে পরীক্ষা দেন। এবং অনেকে তখন দেখতে এসছে মুনীর চৌধুরীকে, তারা জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি ভাষা আন্দোলনের ভূমিকা রেখেছেন, তাকে কারাগারে রাখা হয়েছে এবং তিনি এসছেন পরীক্ষা দিতে। তো অনেক লোকজন তখন তাকে দেখতে এসেছিল যে মুনীর চৌধুরীকে দেখি। তো সেই সময় থেকেই কিন্তু তিনি চিহ্নিত যে এই লোকটি বাংলা ভাষার জন্য কাজ করে, বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার কাজ করছে। তারপরে এই যে ৫২ ভাষা আন্দোলনের পরে যে কারাবরণ করলেন, ৫৬ সালে তাকে যারা স্নেহ করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে ইংরেজির অধ্যাপক ছিলেন এবং সেই সময়ে ভিসি ছিলেন, তারা চেয়েছিলেন যে না, সে সময় যারা শিক্ষকদের মধ্যে যারা বিদেশি শিক্ষকরা ছিলেন, তারা কেউ চেয়েছিলেন যে এরকম একজন প্রতিভার আরও বিকাশ হওয়া দরকার। তো তারা আমার বাবার জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করেন বস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটিতে, এবং সেটা ছিল ভাষাতত্ত্বের উপরে। অর্থাৎ তারা কেউ এই প্রতিভাটা দেখতে পাচ্ছিলেন যে মুনীর চৌধুরী এই প্রতিভার আরও বিকাশ হওয়া দরকার, এবং যদি বিশ্বের আরও কিছু কিছু পড়াশোনার জগতের সাথে তার পরিচয় ঘটে, তার আরও উৎকর্ষ সাধন হবে। সে সময় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু আমার বাবাকে ছাড়তে রাজি হয়নি, কারণ তার তখনও কারাগারেই ছিল। কারাগার থেকে তাকে মুক্ত করা, বিশেষ অনুমতি নেওয়া, ভিসের কাছ থেকে নিয়ে তাকে বিদেশে পাঠানো, এই ব্যাপারগুলো যারা কাজ করেছেন তাদের অনেক সেটার জন্য অনেক বেগ পেতে হয়েছে, এবং সেরকমভাবেই প্রতিশ্রুতি ছিল যে উনি দেশে ফেরত আসবেন, এসে আবার বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। ভাষাতত্ত্বের উপরে কাজ করার সময় সেখানে যেহেতু আন্তর্জাতিকতার একটা পরিমণ্ডলে ছিলেন, দেশে ফিরে আসার পরে বাংলা ভাষাকে কি করে আরও উন্নত করা যায় সেটার কাজগুলোয় তিনি যুক্ত হলেন। তো সেই জায়গা থেকে চিন্তা করলে একটা হচ্ছে যে তিনি যা লিখেছেন বাংলাতেই লিখেছেন, তার নাটক, গল্প, প্রবন্ধ সবই বাংলায় এবং বাংলা সাহিত্যের সাথে সম্পর্কিত। যদিও তার প্রথম পড়াশোনাটা ছিল ইংরেজি সাহিত্যে। ভাষা আন্দোলনের সময় তার একটা আমূল পরিবর্তন, বা ভাষা আন্দোলনের আগে থেকে আলিগড় বিশ্ববিদ্যালয় একটা প্রভাব ফেলেছে, ভাষা আন্দোলন একটা প্রভাব ফেলেছে। তার পর থেকে কিন্তু তিনি সবসময়
বাংলা ভাষাতেই যা যা কাজ করার চেষ্টা করে। তো সেদিক থেকে একটা হচ্ছে যে তার সৃষ্টিশীল কাজগুলো বাংলাতে, এমনকি ইংরেজি সাহিত্যের কিছু কিছু কাজ তিনি অনুবাদও করছিলেন। কাজেই বাংলা ভাষা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার একটা কাজ তার ছিল। আর যেহেতু তিনি শিক্ষকতা করছিলেন, সেই জায়গা থেকে শিক্ষক হিসেবে বাংলা সাহিত্যকে কিভাবে শিক্ষকতার জায়গায় সেটার উৎকর্ষ সাধন করা যায়, যেমন অনেকেই বলেছেন যে তিনি তার যে প্রবন্ধ গ্রন্থ আছে তুলনামূলক সমালোচনা, এইটি সেই সময়ের জন্য কিছুটা নতুনত্ব ছিল, যে ইংরেজি সাহিত্যের কোনো লেখা বা লেখকের সাথে আমাদের এখানকার কোনো লেখকের লেখা তাদের মধ্যে তাদের মতভেদ আছে কিনা, কোন ক্ষেত্রে তারা এক আছেন, তাদের লেখার ধরন কীরকম, এগুলো বিশ্লেষণ করা। এগুলো যারা বিশেষ করে বাংলা সাহিত্যে পড়াশোনা করছে তাদের জন্য কাজে লাগার মতো বিষয়। কাজে এটা তখনকার জন্য একটা নতুনত্ব ছিল। তারপরে তিনি যখন 60-এর দশকে চিন্তা করলেন যে বাংলা ভাষায় টাইপরাইটারের একটা কাজ করা যায় কিনা, জার্মান একটি কোম্পানির সাথে যুক্ত হয়ে তারা তাকে সহায়তা করছিলেন। তো সেটার জন্য তখন পূর্ব জার্মানিতেও তিনি গেছেন 60-এর দশকের প্রথমে। আমরা এখন যে বাংলা কিবোর্ড ব্যবহার করি, সেটার প্রাথমিক জায়গাটি হচ্ছে মনির চৌধুরীর মনির অপটিমা কিবোর্ড। এটা মোস্তফা জব্বার সাহেবও বলেছেন যে তিনি যখন বিজয় কিবোর্ড চিন্তা করেন, অনেকগুলো গবেষণার মধ্যে তার একটি ছিল যে মনির চৌধুরীর মনির অপটিমাটা কীভাবে ছিল, সেটি একটি দিক। তারপরে সেই সময়ের যেই আন্দোলনগুলো রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত না হলেও তিনি তার লেখালেখির মধ্যে দিয়ে সেগুলোর মধ্যে ছিলেন। কবর নাটক তো ছিলই, কিন্তু তারপরেও বিভিন্ন সময় তিনি যখন রক্তাক্ত প্রান্তর লিখেছেন, রক্তাক্ত প্রান্তর কিন্তু যদিও একটি পার্টিকুলার সময়ের একটি যুদ্ধের কথা বলছে, কিন্তু যুদ্ধবিরোধী ব্যাপারটা সেখানে ছিল। তো ৭১-এর আগেই তিনি যখন লিখছেন যুদ্ধবিরোধী জায়গা থেকে লিখছেন। আবার যখন যেটা প্রতিবাদের প্রয়োজন হচ্ছে তিনি তখন অন্যান্য বুদ্ধিজীবীদের সাথে মিলে সেই জায়গাটায় যুক্ত থাকছেন। যেমন টেলিভিশনে যখন বলা হচ্ছিল যে টেলিভিশন রেডিওতে রবীন্দ্রনাথের কোনো কিছু প্রচার করা যাবে না, সেই সময় প্রতিবাদের ব্যাপারে তখন তিনি যুক্ত ছিলেন। আমাদের যখন টেলিভিশন শুরু হয়, টেলিভিশনের প্রথম নাটক আমার বাবার একতলা দোতলা নাটকটা, কাজেই সেখানে কি করে বাংলা নাটকের প্রচার শুরু হবে বা হবে সেই জায়গাগুলো তিনি দেখছিলেন। তখনও তো এটা ছিল পূর্ব পাকিস্তান টেলিভিশন, পূর্ব পাকিস্তান রেডিও, কিন্তু সেখানে অনেক আগে থেকেই তিনি কিন্তু বাংলায় লেখার কাজগুলো করেছেন। তিনি ৪৭-এর পর থেকেই অনেক নাটিকা লিখেছেন যেগুলো রেডিওতে প্রচারিত হয়েছে। কাজেই বাংলা ভাষার উৎকর্ষ সাধনের জন্য কাজ তিনি সবসময় করে গেছেন। তার মানে যে এই জায়গাটাই সবচেয়ে বড় একটা জায়গা ছিল যে তাকে হুমকি হিসাবে দেখেছে পাকিস্তান কর্তৃপক্ষ, যে এই লোকটি বাংলা ভাষাকে যেভাবে প্রমোট করছে এটা তাদের জন্য ক্ষতিকর, উর্দুর এগেনস্টে গিয়ে। এবং সেই হুমকিগুলো কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি, শুধু কারাবরণ না, আমরা ঘরে দেখেছি যে চিঠি আছে, ইয়াহিয়া খান চিঠি পাঠিয়েছে মনির চৌধুরী, তোমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তুমি যেভাবে শিক্ষকতা করো বা যে কথাগুলো বলো এগুলো আমরা ওয়াচ করছি, তুমি সাবধান থাকো। এই ধরনের সাবধান বাণী বিভিন্ন সময় পাকিস্তান কর্তৃপক্ষের দিক থেকে এসেছে। এবং একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে মনির চৌধুরী কিন্তু সরাসরি প্রতিবাদ মুখর হয়ে রাস্তার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না। তার কাজ ছিল লেখালেখির জায়গা, কিন্তু তার লেখালেখির কথা বা তার কথা বলার জায়গাগুলোকে অনেকেই কিন্তু বলতেন যে বুদ্ধিদীপ্তভাবে তিনি বলতেন, অনেক উইটি, অনেক মজার করে বলতেন, কিন্তু তার মধ্যে কটাক্ষ থাকতো যেগুলো তার লেখার ধরনের মধ্যেও কিছুটা আছে। তিনি যে সরাসরি রাজনীতি থেকে দূরে সরে গেছিলেন এটার ব্যাপারে কিন্তু তার সহকর্মী সহযোদ্ধা যারা ছিলেন কমিউনিস্ট আন্দোলনে তারা কিন্তু তার সমালোচনা করেছেন, যে এরকম একজন বুদ্ধিদীপ্ত মানুষ আমাদের আন্দোলনের সাথে যুক্ত থাকলে ভালো হতো। এবং অনেক সময় তারা হয়তো তার সম্পর্কে কটাক্ষ করে কোনো মন্তব্যও করেছেন, সেটা পাল্টা জবাব কিন্তু তিনি অন্যভাবে দিয়েছেন। কোনো একটা সহ সমিতিতে গিয়ে তিনি খুব সৃষ্টিশীলভাবে সৃজনশীলভাবে সেটার একটু মজা করে মন্তব্য করেছেন, তার যুক্তিটা উপস্থাপন করেছেন। যে তিনি সরাসরি কিন্তু যুদ্ধ বা সরাসরি প্রতিবাদের জায়গায় যেতেন না, কিন্তু তার জায়গাটা ছিল যে তার সৃষ্টিশীল জায়গার মধ্যে দিয়ে সেটাকে প্রচার করা। তো সেই জায়গা থেকে চিন্তা করো। তারপরে আরেকটি জায়গায় আরেকটি ভূমিকা ছিল যেটাও হয়তো পাকিস্তান কর্তৃপক্ষের সেটার ব্যাপারে তাদের ব্যাপারে একটা অবস্থান ছিল যে এই ব্যাপারগুলো মনির চৌধুরী ঠিক করছে না। সেটা হচ্ছে বাংলা বানান এবং বাংলার হরফের
একটা পরিবর্তন আনার চেষ্টা পাকিস্তান সরকার করেছিল, সেটাও 60-এর দশকে। সেটা হচ্ছে যে রোমান হরফে, অর্থাৎ ইংরেজি লেটারগুলোর হরফে বাংলা ভাষাকে কিভাবে নিয়ে আসা যায়। তো সেইটারও যুক্তি দিয়ে তিনি উপস্থাপন করেছিলেন যে সেটা কেন উচিত না, বা সেটা করলে বাংলা ভাষার কী কী ক্ষতি হতে পারে। কাজে এইটাই সবচেয়ে বড় একটা জায়গা ছিল যে বাংলা ভাষার জন্য মনির চৌধুরীর যে অবস্থান, সেটা পাকিস্তান কর্তৃপক্ষ আগে থেকেই তাকে চিহ্নিত করে রেখেছিল। এবং আমরা যদি বলি যে সেই 49 সাল থেকেই এই হিট লিস্টের তালিকায় মনির চৌধুরী ছিলেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।